হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন বরাবরের মতো। আজকে হচ্ছে আমাদের অবচয় অধ্যায়ের অর্থাৎ দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণের চ্যাপ্টারটির তৃতীয় ক্লাস। আজকে আমরা আরেকটি সরলরৈখিক পদ্ধতির অঙ্ক শিখব। আজকে আমরা যে অঙ্কটা শিখব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 23 সালে আসছে, খুবই চমৎকার একটি অঙ্ক। এই ধরনের অঙ্কগুলোই সাধারণত পরীক্ষায় আসে। তো আর লেট না করি, চলেন আমরা পরম সৃষ্টিকর্তার নাম নিয়ে আজকের ক্লাসটি শুরু করি। চলুন শুরু করা যাক। বরাবরের মতো সে আগের আবারও বলতেছি যে এই অধ্যায় থেকে কি কি থাকে। সাধারণত আমরা প্রশ্ন শিখার আগে বা প্রশ্ন পড়ার আগে আপনাদের আমি এটা বলতে চাই যে এই অধ্যায় থেকে আমরা তো প্রথমে সাজেশনের মধ্যে বলেছিলাম কি কি থাকে, তাই না? কি কি থাকে হচ্ছে যেমন হচ্ছে ক নাম্বারে কি কি থাকে সেটা যদি আমি আবার আপনাদের একটু বলতে চাই বা যদি বলি, সম্পদের মোট মূল্য বা অর্জন মূল্য, তারপর হচ্ছে সম্পদের কি বলে অবচয়যোগ্য মূল্য দেখাও, তারপর হচ্ছে সম্পদের অবচয়ের হার দেখাও, তারপর হচ্ছে সম্পদ বিক্রয়জনিত বিক্রয়জনিত লাভ ক্ষতির পরিমাণ দেখাও। সাধারণত এগুলোই ক নাম্বারে আসে, ঠিক আছে? আচ্ছা, আর খ এবং গতে কি আসে? খ এবং গতে আসে হচ্ছে জাবেদা আসবেই মাস্ট বি। জাবেদা তিনটা খতিয়ানের কথা বলে। কি কি খতিয়ান? যে সম্পদ হিসাব, অবচয় হিসাব আর পুঞ্জীবিত অবচয়, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে মাঝে মাঝে তারা অনেক অঙ্কের মধ্যে আমরা দেখি যে আয় বিবরণী চায়, আবার কিছু কিছু অঙ্কের মধ্যে আমরা দেখি কি যে আর্থিক অবস্থার বিবরণীও চায়, তবে সেগুলো খুবই কম চায়। সবচেয়ে বেশি কি চায় স্যার? সবচেয়ে বেশি চায় হচ্ছে যে জাবেদা খতিয়ান, এগুলোতে আপনি দেখবেন অভ্যস্ত হয়ে গেছেন, ঠিক আছে? আচ্ছা চলেন তাহলে আমরা আজকের প্রশ্নটি আমরা খুব ভালোভাবে পড়ি। আমি ভিডিওর যে কোনো একটা জায়গাতে আমি প্রশ্নটা আপনাদের দিয়ে দিব। আপনারা যদি প্রশ্নটা ভালো করে বোঝেন, আমার বিশ্বাস যে অঙ্ক আপনারা অনেক 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 ভালো পারবেন। আচ্ছা শুরু করলাম। দেখেন, বলছে 2020 সালের জানুয়ারি 1 তারিখে মেঘনা কোম্পানি 6 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। আচ্ছা, এটা হচ্ছে মেশিনের ক্রয় মূল্য। আচ্ছা, এরপরে তারা বলছে উক্ত তারিখে মেশিনটির পরিবহন ব্যয় বাবদ 20,000 টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ 30,000 টাকা প্রদান করে। এই যে দেখেন যে আমি মেশিনটা কেনার পরে আমি বলছিলাম কি, একটা মেশিন কেনার পরে ওই মেশিনের উপর আরও যা খরচ হবে, মানে আনুষঙ্গিক যা খরচ হবে, সেই খরচগুলো মেশিনের সাথে যুক্ত হবে। তো মেশিনের সাথে মানে সকল ধরনের খরচগুলো যুক্ত হওয়ার পরে যেই খরচটা বের হবে, মেশিনের মোট মূল্য বের হবে। তো এখানে বলছে যে উক্ত তারিখে মেশিনটির পরিবহন ব্যয় বাবদ 20,000 টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ 30,000 টাকা প্রদান করে। আচ্ছা, আমরা বলছিলাম যে একটা মেশিন কেনার পরে ওই মেশিনের উপর আরও যা খরচ হবে সেইটা কি হবে? মেশিনের ক্রয় মূল্যের সাথে যুক্ত হবে। তা মেশিনের ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচগুলো যুক্ত হওয়ার পরে বা যোগ হওয়ার পরে যেই খরচটা বের হয় তাকে বলা হয় কি? মেশিনের অর্জন মূল্য বা মেশিনের মোট মূল্য, একই কথা। ওকে, আচ্ছা, এরপরে তারা বলছে যে মেশিনটির 1 বছরের বিমা খরচ বাবদ সাধারণ বিমাকে 20,000 টাকা প্রদান করে। আচ্ছা, তো আমরা এখানে বিমা খরচ দিছি। দেখেন স্যার, একটা জিনিস খেয়াল করেন, বিমা খরচ আমার সম্পত্তির মূল্যকে বৃদ্ধি করে না, বড় জোর এই মেশিনটা সেফটির জন্য। ধরেন এমন আমি এত টাকার একটা 6 লক্ষ টাকার একটা মেশিন কিনে নিয়ে আসছি, যদি মেশিনটার কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, যদি আগুন লেগে যায়, যদি মেশিনটার কোনো ভেঙে চলে যায়, এক কথায় মেশিনটার আর্থিক কোনো যেন ক্ষতি না হয়, সেই ক্ষতি এড়ানোর জন্যই সাধারণত আমরা বিমাটা করে থাকি। এখন ধরেন মেশিনটা কী হয়ে, মানে আমরা দেশের বাইরে থেকে মেশিনটা আনার সময় জাহাজে মেশিনটা ডুবে গেল, তখন আমরা কি করব? তখন তো মেশিনের পুরো টাকাটাই শেষ। কিন্তু ওই মেশিনটা যদি বিমা করা থাকে তাহলে কি হবে? বিমা কোম্পানি আবার আমাকে নতুন একটা মেশিন আমাকে ক্রয় করে দিবে। বিষয়টা ক্লিয়ার? এক কথায় একটা মেশিনের যদি বিমা করা থাকে তাহলে ওই মেশিনটা যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, যদি কোনো ক্ষয়ক্ষতি সম্ভাবনা থাকে, সেটা কেটে যায়। অর্থাৎ বিমা খরচ আমার মেশিনের মূল্যকে বৃদ্ধি করে না, বড়জোর এটা মেশিনটার কোনো ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য আমরা সাধারণত বিমাটা করে থাকি। তার মানে কি, বিমা খরচকে আমার মেশিনের মোট মূল্যের সাথে যোগ হবে? হবে না, মেশিনের মোট মূল্যের সাথে যোগ হবে না। স্যার বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, তারা কি বলছে যে মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। আনুমানিক আয়ুষ্কাল বলতে আমরা জীবনকালকে বুঝি,
আর হচ্ছে যে ভগ্নাবশেষ মূল্য বলতে বুঝি যে এই মেশিনটা যখন অকেজো হয়ে যাবে, অর্থাৎ কত বছর, 10 বছর পরে এই মেশিনটা আমি আর চালাতে পারবো না, এই মেশিনটা তখন আমি কি বলে কারো কাছে বিক্রি করে বা ওই মেশিনটা থেকে আমি পাবো হচ্ছে কত টাকা, 50,000 টাকা পাবো। অর্থাৎ মেশিনটা যদি আমি লোহালাক্ষর হিসাবেও বিক্রি করি তাহলেও আমি 50,000 টাকা পাবো। এটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। আচ্ছা, এরপরে তারা বলছে প্রতিষ্ঠানটি ডিসেম্বর মাসের 31 তারিখে হিসাব সমাপ্ত করে এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে। আমরা জানি যে আসলে আমাদের হিসাব মাস শেষ হয় হচ্ছে 31 ডিসেম্বর তারিখে, আর এখানে পদ্ধতির নাম কি, সরলরৈখিক পদ্ধতি। আর আমরা জানি যে এই অধ্যায়ে যে সাধারণত আমরা 2টা পদ্ধতির ম্যাথই শিখবো, একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতি। আমরা চেষ্টা করব আগামী ক্লাসে ক্রমহ্রাসমান নিয়ে আলোচনা করার জন্য, ঠিক আছে। ধারাবাহিকভাবে কিন্তু আমি এই ক্লাসগুলো ভিডিও দিয়ে যাচ্ছি বা ভিডিও দিয়ে যাব। যেমন আমরা প্রথমে বেসিক ক্লাসের একটা ক্লাস দিয়েছি, তারপর হচ্ছে এরপরে হচ্ছে ক্লাস 2তে দিয়েছি হচ্ছে আমরা একটা ছোটোখাটো একটা অঙ্ক করে আপনাদের দেখাইছি। আজকের যে অঙ্কটা এটা হচ্ছে মানে সম্পত্তির মোট মূল্য থাকবে এবং 4 বছরের খতিয়ান থাকবে, হ্যাঁ, এরকম একটা অঙ্ক। আচ্ছা, তো আপনারা যদি ধারাবাহিকভাবে অঙ্কগুলো দেখেন তাহলে আশা রাখি যে এই অধ্যায় থেকে আপনি যত কঠিন প্রশ্নই হোক না কেন আপনি পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা দেখি, খেয়াল করেন। তো তারা রিকোয়ারমেন্ট কী চাইছে, তারা ক খ গতে কী চাইছে। কতে চাইছে হচ্ছে অবচয়যোগ্য মূল্য। আচ্ছা, অবচয়যোগ্য মূল্য যেন কি স্যার, অবচয়যোগ্য মূল্য কেউ বলতে পারবেন? আমি শিখাইছিলাম অবচয়যোগ্য মূল্য যেন কি, কেউ পারবেন না? আচ্ছা, অবচয়যোগ্য মূল্য কি? অবচয়যোগ্য মূল্য হচ্ছে সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যা থাকে তাকেই অবচয়যোগ্য মূল্য বলে। আরেকবার বলি, অবচয়যোগ্য মূল্য কাকে বলে? আচ্ছা, সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যা থাকে তাকেই অবচয়যোগ্য মূল্য বলে। মন থাকবে? বলেন তো কি অবচয়যোগ্য মূল্য কাকে বলে? তাই হচ্ছে অবচয়যোগ্য মূল্য। ক্লিয়ার? আচ্ছা, তারপরে তারা বলছে ও বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো। তার মানে কি, কয়ের মধ্যেই 2টা দিছে, অর্থাৎ অবচয়যোগ্য মূল্যের জন্য 1 পাবেন আর অবচয়ের জন্য, অবচয় বের করার জন্য 1 পাবেন। এই 2টা মিলে হচ্ছে 2 নাম্বার, 2টা মিলে 2 নাম্বার দেবেন। তাহলে এখানে বলছে যে অবচয়ের পরিমাণ দেখাতে হবে। অবচয় কীভাবে বের করবো? সূত্র প্রয়োগ করে করব। ক্লিয়ার? সূত্র প্রয়োগ করে করব। স্যার বুঝছি নাকি বুঝে নাই? আচ্ছা, এরপরে আসি, দেখেন এরপরে বলছে যে খ নম্বর বলছে প্রথম 3 বছরের প্রয়োজনীয় জাবেদা। প্রথম 3 বছরের, তাহলে আমরা অঙ্কটা শুরু করছিলাম হচ্ছে 20, তাহলে 20 সালে জাবেদা দিব, 2021 সালের জাবেদা দিব এবং 2022 সালে জাবেদা দিব। এই 3 বছরের জাবেদা আমি দেখাবো। এখানে কি বলছে? ব্যাখ্যা ব্যতীত। তার মানে কি, এই অঙ্কের মধ্যে বা এই জাবেদাটা করার মধ্যে আমাকে কিন্তু ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে। বুঝছি নাকি বুঝি নাই স্যার? এরপরে গতে বলছে মেশিন হিসাব ও অবচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত করো 3 বছরের। কত বছরের? 3 বছরের। আমরা বিগত ক্লাসে শিখছিলাম হচ্ছে 1 বছরের খতিয়ান বা 1 বছরের অঙ্ক ছিল, তাই না? 1 বছরের জাবেদা করছি এবং 1 বছরের খতিয়ান করছি। কিন্তু আজকে আমরা কত বছরের করব? 3 বছরের। যে 1 বছরেরটা পারে সে 3 বছর, 4 বছর, 5 বছরেরটাও পারবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে আমরা প্রশ্ন থেকে আমরা যদি একটা সামারাইজ করি তাহলে আমরা কি দেখছিলাম যে একটা মেশিন আমরা ক্রয় করছিলাম, 6 লক্ষ টাকা দাম ছিল। তারপর ওই মেশিনটার উপর সংস্থাপন ব্যয় আর পরিবহন ব্যয় ছিল। দেন একটা বিমা ছিল। বিমা, এখন বলতে পারেন যে স্যার বিমার টাকাটা তাহলে কেন দিছে? এটা হচ্ছে কি আপনাকে ভুল করার জন্যই দিছে। যে আমরা কি বলছিলাম যে একটা মেশিনের সাথে অনেকগুলো খরচ যুক্ত হবে। অনেক স্টুডেন্ট কী করবে জানেন? এই বিমা খরচটাকেও এই সম্পদের ক্রয় মূল্যের সাথে যোগ করে ফেলবে, আর তখনই ভুল হয়ে যাবে অঙ্কটা। তাহলে আমরা কি বিমা খরচটা এখানে আনবো না, ঠিক আছে স্যার? বিমা খরচটা কি এখানে আনবো না স্যার, ওকে। আবার আরেকটা বিষয় আনবো না এখানে, যদি শুধু বিমা খরচ না, যদি বলতো সম্পদের কি বলে রেজিস্ট্রেশন ফ্রি। আচ্ছা, এখন মনে রাখবেন বা লাইসেন্স ফ্রি। ধরেন আমি একটা গাড়ি কিনছি, এখন গাড়ি কিনলাম, আমার যদি লাইসেন্স না থাকে আমি কি চালাতে পারবো? চালাতে পারবো স্যার? লাইসেন্সটা কিন্তু আমার গাড়ির মূল্যকে বৃদ্ধি করলো না, বড় জোর লাইসেন্স না থাকলে আমি গাড়িটা চালাতে পারবো না। আমি কি চালাতে পারবো? ব্যবহার করতে পারবো? তাহলে এমন কিছু খরচ আছে যেই খরচগুলো সম্পত্তির মূল্য বৃদ্ধি করে না, বড় জোর আমি সেই খরচগুলো না করলে ওই সম্পদটা আমি ব্যবহার করতে পারবো না, ওই সম্পদটা আমি ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা মনে রাখবো যে বিমা খরচ, তারপর হচ্ছে কোনো সম্পদে যদি লাইসেন্স ফি থাকে সেগুলা আমার সম্পদের মোট মূল্যের সাথে যোগ হবে না, সম্পদের ক্রয় মূল্যের সাথে যোগ হবে না। মন থাকবে স্যার? আচ্ছা, তাহলে
এই বিমা খরচটা এখানে যোগ হবে না। তাহলে আমরা অঙ্কটা শুরু করলাম, ঠিক আছে। দেখেন ক নম্বর কি বলছে স্যার, মেশিনের অবচয়যোগ্য মূল্য ও বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এই লাইনটা লিখে ফেলবো। অঙ্কটা হচ্ছে ঢাকা বোর্ড 2023। আচ্ছা, প্রথমে ক নাম্বার মনে রাখবেন, অবচয়যোগ্য মূল্য চাইলে কী কী চাইছে হচ্ছে হ্যাঁ মেশিনের অবচয়যোগ্য মূল্য ও বার্ষিক অবচয় নির্ণয়। তাহলে আমরা লিখব মেশিনের তাহলে প্রথমে মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় করব আমরা, ঠিক আছে। একটা বক্স করব ছোট। মেশিনের ক্রয় মূল্য কত? 6 লক্ষ। মেশিনের ক্রয় মূল্য 6 লক্ষ টাকা, লিখলাম 6 লক্ষ। ওকে, এটার সাথে আমার কি কি যোগ হবে স্যার? এটার সাথে যোগ কি কি যোগ হবে? যোগ পরিবহন ব্যয়, যোগ 20,000। আর কি ব্যয় আছে? সংস্থাপন ব্যয় কত? 30,000। তাহলে এই যে এই খরচগুলো যোগ করলে আমার কি বের হইল? সম্পদের মোট মূল্য। সম্পদের বা আপনি চিহ্ন দিতে পারেন। আচ্ছা, কি এটা কী বের হলো? মেশিনের বা অর্জন মূল্য। কত স্যার? আচ্ছা, এখান থেকে আমরা কি বাদ দিব? বাদ বলেন কত টাকা? কত? তাহলে কি বের হলো? অবচয়যোগ্য মূল্য। কত টাকা? 6 লক্ষ। আমরা কি শিখছিলাম যে অবচয়যোগ্য মূল্য কিভাবে বের করে? সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে অবচয়যোগ্য মূল্য বের হয়। এটা কি সবাই করতে পারছেন? আচ্ছা, এরপর চাইছে কি? অবচয় নির্ণয় করো। অবচয় নির্ণয়ের সূত্রটা যেন কি স্যার? দেখেন তো, অবচয় নির্ণয়ের সূত্রটা কি ছিল? মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল, তাই না স্যার? আচ্ছা, তাহলে দেখেন এখানে কিন্তু অনেকটা আগায় রাখছি আমি। দেখেন অবচয়যোগ্য মূল্য মানে কি? দেখেন আমি এই যে দেখেন মেশিনের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিচ্ছি না? তাই আমি কি আবার সূত্রের মধ্যে আবার এটা বাদ দিব? তাহলে কি আমরা কি লিখবো? অবচয়। আচ্ছা, অবচয় সূত্রটা কি বলেন তো? মেশিনের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, এরকম না যে নিচে আয়ুষ্কাল। আচ্ছা, এখন এই সূত্রটা আমি প্রয়োগ করব না। কেন করব না বলেন তো? কারণ হচ্ছে অলরেডি কিন্তু দেখেন, এই যে দেখেন মেশিনের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য আমি বাদ দিয়ে একটা টাকা বের করে রাখছি, যে টাকাটার নাম হচ্ছে অবচয়যোগ্য মূল্য। যেটা টাকার নাম কি? তাহলে আমি যদি আবার একই কাজ বারবার করলে কি বিষয়টা কেমন দেখে না? আমরা সরাসরি লিখবো কি? এখন কি লিখবো? সরাসরি অবচয়যোগ্য মূল্য ভাগ আয়ুষ্কাল দিয়ে ভাগ করলেই আমার অবচয় টাকা আমি পেয়ে যাব। বুঝছি স্যার? আচ্ছা, তাহলে এখন আমি অবচয় সূত্রটা লিখব। অবচয় যোগ্য মূল্য নিচে হচ্ছে আয়ুষ্কাল। ওকে, তাহলে অবচয়যোগ্য মূল্য কত স্যার? 6 লক্ষ। 6 লক্ষ। নিচে আয়ুষ্কাল কত? কত হয়? 60,000 টাকা। হয়ে গেল আমাদের ক নাম্বার। ক নাম্বার নিয়ে কারো কোনো প্রবলেম আছে স্যার? ক নাম্বার নিয়ে কারো কোনো প্রবলেম আছে? নাই। এরকম অঙ্ক
করলে কি ক্লোজ দিতে হবে যেরকম মানে অবচয় টাকাটা বের করলে ক্লোজ করলে ভালো, ঠিক আছে, না করলে প্রবলেম নেই, তবে ক্লোজটা করলে ভালো, ঠিক আছে। আচ্ছা, ক নম্বর কি সবার হয়েছে? সবাই বুঝতে পারছেন? বলেন তো আমি এই অবচয়যোগ্য মূল্য কেন লিখলাম? অবচয় সূত্রটাই মানে অবচয় সূত্রটা আমি শিখাইছিলাম কি, যে সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তো আমি এটা কেন করলাম? অবশ্যই মূল্য লাগিয়ে বের করছি। কারণ দেখেন স্যার, এই অঙ্কে না আমার অনেকটা কাজ আগেই মানে করা হয়ে গেছে। এই যে তাহলে আমরা কি জানি যে সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য তো আমরা সূত্রে বাদ দিতাম, তো ওইটা তো আমার অলরেডি বাদ দেওয়াই আছে, বাদ দিয়ে একটা টাকা তো আমি আগেই বের করে রাখছি, তো সেই টাকাটাই আমি এখানে বসাই দিব। এখন যদি বলেন যে না স্যার আমি যদি আগের মতো করি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, আপনার টাইম মানে কি টাইমটা একটু বেশি খরচ হবে আর কিছুই না। আর তখন স্যারও আপনাকে বোকা বলবে যে এটা কেমন বোকা ছেলে বা বোকা মেয়ে, অবচয়যোগ্য মূল্য তো বের করাই আছে, তাহলে আবার আমি কেন বাদ দিয়ে বের করে দেখাতে যাব? বিষয়টা ক্লিয়ার? বিষয়টা এমন না যে স্যার কাইটা দিবে, মানে আপনি একই কাজ বারবার করতেছেন, ঠিক আছে। তাই একটু বুদ্ধিমত্তার পরিচয় দিবেন কি, যদি অবচয়যোগ্য মূল্য দেওয়াই থাকে তাহলে আমরা কি করব? অবচয়যোগ্য মূল্য দিয়েই করব। ক্লিয়ার স্যার? আচ্ছা, তারপরে খ নাম্বার বলছে আমরা জাবেদার ঘর রেখে বলবো, সবাই জাবেদার ঘর রাখবো, 3 বছরে জাবেদার ঘর রাখবো। তাহলে আমি এটা মুছি স্যার, ক নাম্বারটা? হ্যাঁ না, খ নাম্বার চাইছে হচ্ছে জাবেদা, প্রথম 3 বছরের জাবেদা, 3টা না, মানে একটা জাবেদার ঘরে রাখবো, এক জাবেদার ঘরের মধ্যেই 3 বছরে জাবেদা করব, ঠিক আছে। এরপর হচ্ছে খ নাম্বার আমাদের জাবেদা চাইছে। জাবেদা কয় ধরনের হয়? কি কি? সম্পদ ক্রয়, সম্পদ বিক্রয়, মাঝে যাওয়া। আচ্ছা, সম্পদ ক্রয় জাবেদা হবে, অবচয় জাবেদা হবে, আর যদি সম্পদ বিক্রয় থাকে তাহলে সম্পদ বিক্রয় জাবেদা হবে। তাহলে আমাদের এই অঙ্কে সম্পদ কোথাও কোনো তথ্যের মধ্যে সম্পদ বিক্রয় দিয়েছিল, তার মানে কি সম্পদ বিক্রয় জাবেদা হবে না। আচ্ছা, তাহলে প্রথমে লিখবো 2020 সাল, 2020 জানু 1 মেশিন হিসাব। কি লিখবো? মেশিন হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, আমি ব্যাখ্যা লিখবো না, ব্যাখ্যা আপনারা লিখে নেবেন, ঠিক আছে, আমি মুখে বলে দিই। আচ্ছা, আমরা লিখব যেহেতু নগদে মেশিন ক্রয় করা হলো, অথবা যেহেতু মেশিন ক্রয় করা হলো। ক্লিয়ার স্যার? আচ্ছা, টাকা কত লিখবো এখানে দেখেন তো, টাকা আমি সবসময় মোট মূল্য লিখবো, একটা মেশিন ক্রয় করার পরে যত টাকা খরচ হয়েছে সেই টাকাটা লিখবো। তাহলে মেশিন কিনছিলাম 6 লাখ, তারপরে দেখেন যে আমরা ক নম্বরে মেশিনের মোট মূল্যটা আমরা বের করছিলাম, দেখেন তো মেশিনের মোট মূল্যটা কত আছে? 6,50,000। 6 লক্ষ কীভাবে? একটা মেশিন কিনছিলাম হচ্ছে 6 লক্ষ, তারপরে ওটার উপর পরিবহন খরচ ছিল আর সংস্থাপন ব্যয় ছিল, এই দুইটা খরচ যোগ করে আমাদের মেশিনের মোট মূল্য বেরিয়েছিল কত স্যার? 6,50,000। ঠিক আছে, আপনি চাইলে এখানে ব্রেকেট দিয়ে লিখে দিতে পারেন মোট মূল্য, তাহলে অনেক সুন্দর হবে মোট মূল্য, তাহলে স্যার বুঝতে পারবে যে আপনি কোন মূল্যটা নিচ্ছেন আসলে। কারণ আমরা তো দেখেন মেশিনের কয়েকটা মূল্য আছে, মেশিনের ক্রয় মূল্য আছে, মেশিনের মোট মূল্য আছে, মেশিনের অবচয়যোগ্য মূল্য আছে, তাহলে স্যার খুব সহজেই বুঝতে পারবে যে আপনি কোন মূল্যটা নিছেন, মোট মূল্য নিছেন। আর এখানে জাবেদার মধ্যে মেশিনের মোট মূল্যটাই আনতে হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 6,50,000। আর ব্যাখ্যাটা কি হবে? যেহেতু মেশিন ক্রয় করা হলো, অথবা যেহেতু নগদে মেশিন ক্রয় করা হলো। ক্লিয়ার স্যার? আচ্ছা, এই যে দেখেন জানুয়ারি মাসে না এই মেশিনটার উপর আরেকটা খরচ হয়েছে। কি খরচ হয়েছে? এই যে এখানে বলছে যে 20,000, সরি, এই যে এখানে বলছে মেশিনটির 1 বছরের বিমা খরচ বাবদ 20,000 টাকা প্রদান করা হয়েছে। তাহলে স্যার বিমা খরচ না প্রতি মাসে দিতে হয়। আমি কি করছি? 1 বছরের বিমা দিয়ে দিচ্ছি। আমরা কি জানি যে যেই খরচ 1 বছর মানে প্রতি মাসে হয়, সেই খরচ যদি আমি 1 মাসের বেশি দিয়ে দিই তাহলে অগ্রিম। তাহলে কি মনে রাখবেন স্যার, বিমা খরচটা প্রতি মাসে টাকাটা মানে বিমার যে কিস্তিটা বা বিমার যে প্রিমিয়ামটা প্রত্যেক মাসে দিতে হয়। তো আমি কি করছি, আমার কাছে টাকা ছিল, আমি 20,000 টাকা 1 বছরের টাকা একেবারে দিয়ে দিছি। বুঝছি স্যার? তাহলে এটা কি অগ্রিম বিমা না স্যার? এটা কি অগ্রিম বিমা না? বুঝছেন নাকি বোঝেন নাই? বোঝেন নাই? আরেকবার বলবো? আচ্ছা, মনে রাখবেন স্যার,
খরচ সাধারণত প্রত্যেক মাসে করতে হয়, মানে এই বিমা খরচটা প্রতি মাসে দিতে হয়, কিন্তু আমি কি করছি, 1 বছরের টাকা একেবারে একসাথে দিয়ে দিছি। আরও সহজ করে দিই, আপনি আমাকে বেতন দেন, এটা আপনার একটা খরচ না স্যার? আপনি প্রতি মাসে আমাকে বেতন দেন, এখন কি করছেন, আপনি আমার 1 বছরের বেতন একসাথে দিয়ে দিচ্ছেন, তাহলে এটা কি অগ্রিম? আপনার এই খরচটার নাম কি? অগ্রিম খরচ বা অগ্রিম বেতন। ক্লিয়ার স্যার? ঠিক তেমনি বিমা খরচ আমরা প্রতি মাসে দিই। তো এই অঙ্কে কী করছে যে বিমা খরচটা 1 বছরের জন্য দিয়ে দিচ্ছি, তাহলে কি এটা অগ্রিম বিমা? বুঝছি স্যার। তা আমরা কী লিখব? আমরা লিখব যে অগ্রিম বিমা হিসাব ডেবিট। এটা জানুয়ারি মাসের 1 তারিখেই। স্যার যদি প্রতি মাসে দিত তাহলে তো অঙ্কে লিখতাম, শুধু লিখতাম বিমা খরচ, শুধু লিখতাম কি, শুধু লিখতাম বিমা খরচ। ঠিক আছে, অগ্রিম বিমা হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি তো বলছিলেন যে এই অধ্যায়ে 3 ধরনের জাবেদা হয়, একটা হচ্ছে সম্পদ ক্রয়ের জাবেদা, সম্পদ বিক্রয়ের জাবেদা, আর হচ্ছে অবচয় জাবেদা, তাহলে এইটা কেন আসলো? স্যার এটা সম্পদ ক্রয়ের সাথেই যুক্ত, এটা সম্পদ ক্রয়ের সাথেই যুক্ত। আমি মেশিন কিনছিলাম, কেনার পরে এই মেশিনটার জন্য আমি আরও কিছু এক্সট্রা খরচ করছিলাম, বিমা খরচ 1 বছর এটা দিয়ে দিয়েছিলাম। স্যার এটার কারণ কি? হ্যাঁ, যেহেতু বিমা খরচ অগ্রিম প্রদান করা হলো। লিখছেন স্যার? ওকে, তাহলে এরপরে লিখব ডিসেম্বর 31। ডিসেম্বর 31 কি লিখবো? হ্যাঁ, অবচয় জাবেদা কয়টা যেন? 2টা। কি কি? একটা হচ্ছে অবচয় খরচের জাবেদা আর একটা হচ্ছে অবচয় বন্ধের জাবেদা। তাহলে আমি লিখবো অবচয় খরচ হিসাব ডেবিট আর পুঞ্জীবিত অবচয় অবচয় কত ছিল? 60,000। আচ্ছা, এটার ব্যাখ্যা কি হবে? এটার ব্যাখ্যা হবে যেহেতু আমার অবচয় এখানে কত বছরের করতে বলছে? 3 বছরের। তাহলে আমরা লিখবো যেহেতু প্রথম বছরের অবচয় ধার্য হলো, যেহেতু 3 বছরের বলছে না স্যার, এই জন্য যেহেতু প্রথম বছরের অবচয় ধার্য হলো, অথবা যেহেতু 2020 সালের অবচয় ধার্য হলো, আপনার যেটা ভালো লাগে। ঠিক আছে? আচ্ছা, আমরা কি জানি অবচয় জাবেদা কয়টা? অবচয় জাবেদা কয়টা? কি কি? একটা হচ্ছে অবচয় খরচের জাবেদা আর একটা অবচয় বন্ধের জাবেদা। তাহলে দেখেন 2020 সালে অবচয় এই যে খরচের জাবেদা করলাম, এরপর কি করব? এই অবচয় খরচটাকে আবার বন্ধ করে দিব। তাহলে বন্ধ করে জাবেদা কি? হ্যাঁ, আয় বিবরণী বা আয় সারাংশ ডেবিট আর অবচয় খরচ হিসাব টাকা কত? কি লিখবো? যেহেতু অবচয় খরচ বন্ধ করা হলো, যেহেতু অবচয় খরচ বন্ধ করা হলো। ক্লিয়ার? আচ্ছা, চলে আসি 2020 সালে জাবেদা শেষ, 2021 সাল। কি লিখবো? 2021 সালে কি কোনো মেশিন কিনছি, কোনো বিমা খরচ দিছি? তাহলে কি হবে? শুধু অবচয়ে জাবেদা হবে। তাহলে অবচয় জাবেদা কয়টা? 2টা। একটা হচ্ছে অবচয় খরচের জাবেদা আর একটা অবচয় বন্ধের জাবেদা। তাহলে কি লিখবো? আমরা লিখবো ডিসেম্বর 31। কি লিখবো? অবচয় খরচ ডেবিট, অবচয় খরচ হিসাব ডেবিট। আচ্ছা, কত টাকা? সরলরৈখিক পদ্ধতিতে অবচয় টাকা কি চেঞ্জ হয়? এই যে 2021 সালে অবচয় টাকা কত চেঞ্জ হবে? কারণ সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয় টাকা সেম থাকে, প্রত্যেক বছর অবচয় টাকা সেম থাকে স্যার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটার ব্যাখ্যা কি হবে? যেহেতু হ্যাঁ 2021 সালের অবচয় ধার্য করা হলো, অথবা যেহেতু দ্বিতীয় বছরের অবচয় ধার্য হলো। ঠিক আছে? আচ্ছা, এরপরেরটা আচ্ছা, তাহলে এটা কি লিখবো? যেহেতু অবচয় খরচ বন্ধ করা হলো। আচ্ছা, আমার এদিকে জায়গা নিয়ে আমি এইদিকে চলে আসলাম। হ্যাঁ, যেহেতু দ্বিতীয় বছর অবচয় ধার্য হলো, অথবা
2021 সালের অবচয় ধার্য হলো। এরপরে কত সাল আছে স্যার? এরপর 2022। আচ্ছা, 2022 সালে কি কোনো মেশিন কিনছি? না। তাহলে কি হবে? শুধু অবচয় জাবেদা হবে। আচ্ছা, 2022 সালে অবচয় টাকা কত? কেন স্যার? সরলরৈখিক পদ্ধতিতে কখনোই অবচয়ের টাকা চেঞ্জ হয় না। আচ্ছা, 2022 সালের এইটার ব্যাখ্যা কী লিখবো? যেহেতু তৃতীয় বছরের অবচয় ধার্য হলো, অথবা যেহেতু 2022 সালের অবচয় ধার্য হলো। ঠিক আছে? আচ্ছা, আবার কি লিখবো? হ্যাঁ, যেহেতু অবচয় খরচ বন্ধ করা হলো। 3 বছরের জাবেদা আমরা দিয়ে ফেললাম। এই দেখেন 2020 সালে জাবেদা, 2021 সালে জাবেদা, 2022 সালের জাবেদা। ক্লিয়ার স্যার? সবাই কি বুঝছেন? খ নম্বর সবাই বুঝছেন স্যার? জাবেদা। ওকে, এরপরে গ নম্বর বলছে কি? হ্যাঁ, গ নম্বর চাইছে হচ্ছে 3 বছরের খতিয়ান চাইছে। আর প্রথমে মেশিন হিসাব মনে হয়, অবচয় হিসাব। আচ্ছা, আমরা একটা কাজ করলে পারি না যে 3টা খতিয়ান না, আমরা বেশি শিখার জন্য পুঞ্জীবিত অবচয়টাও করে ফেলবো। ওকে, আচ্ছা, এখানে লিখবো 2020 জানু 1 নগদান হিসাব। মেশিন হিসাবের ক্ষেত্রে এখানে কি আসবে? হ্যাঁ, আপনারা সবাই জাবেদা যান, জাবেদাকে দেখেন মেশিন হিসাবের সাথে কি আসবে স্যার? হ্যাঁ, কত টাকা? 6,50,000। ওকে, 6,50,000। ওকে, এরপরে 2000 আমার 3 বছরের কথা বলছে না? এরপরে দেখেন 2021 সালে কি করব? জানুয়ারি 1 ব্যালেন্স বিডি। ব্যালেন্সের টাকা সবসময় কোথায় যায়? তাহলে এই মেশিনটাকে আমি ফেলে দিছি স্যার। এই মেশিনটা তো আবার 2021 সাল হবে, 2022 সাল হবে, মানে যত বছর থাকবে এই মেশিনটার উপরে আমি অবশ্যই ধার্য করবো, তাই না? আচ্ছা, তাহলে কি লিখবো? এটা হচ্ছে 6,50,000। বুঝছি স্যার? আবার 2022 সালে জানুয়ারি 1 কত টাকা? ওকে, সবাই কি মেশিনটা বুঝতে পারছি? সবাই কি মেশিনটা বুঝতে পারছি? না বুঝতে বলেন। যত বছর থাকবে মেশিনটা না খুব সিম্পল থাকে স্যার। কীভাবে থাকে? আমি প্রথমেই মেশিন হিসাবে মেশিন হিসাবের খতিয়ানের ক্ষেত্রে খুব সিম্পলভাবে করবেন। প্রথম যেই সালটা থাকবে ওই সালের মধ্যে লিখবেন নগদান হিসাব, তারপর একটা ডেবিট দিকে ট্রান্সফার করবেন। এরপরে আর কোনো কিছু ট্রান্সফার করতে হবে না। এরপরে যত বছর আসবে শুধু কী করবেন? ব্যালেন্স বিডি, ব্যালেন্সে ভরে টাকা, ব্যালেন্স বিডি, ব্যালেন্সে ভরে টাকা, শেষ। বুঝতে পারছি স্যার? আচ্ছা, এরপরে হচ্ছে স্যার আমি কি করলাম? এরপরে আরও যে কোনো যে এই ভিতরে লেখাগুলো লিখবো না, আপনারা কষ্ট করে প্রথমটার সাথেই মিলাই নেবেন। ঠিক আছে? অবচয় সঞ্চিতি যে কথা পুঞ্জীবিত অবচয় বলা একই কথা কিন্তু স্যার। অবচয় পুঞ্জীবিত অবচয় আরেকটা নাম কি? অবচয় সঞ্চিতি। ঠিক আছে? অবচয় সঞ্চিতি হিসাব আমি ভিতরে লেখাগুলো লিখলাম না স্যার, কেমন? আচ্ছা, আমি বলছিলাম অবচয় সঞ্চিতির খতিয়ানের ক্ষেত্রে একটা হিসাব এখানে আসবে, কারণ অবচয় সঞ্চিতির সাথে অবচয়ের সম্পর্ক শুধু কার সম্পর্ক? আমি আবার বলি, অবচয়ের সাথে 2টা হিসাবের সম্পর্ক। আমি খতিয়ান করার ক্ষেত্রে দেখেন জাবেদা লাগবে না আমার খতিয়ান। আপনি যদি আমার এই কথাগুলো মনে রাখেন তাহলে আপনার জাবেদা লাগবে না। আমাদের জানি কি, আমরা খতিয়ান করতে গেলে আমাদের জাবেদার হেল্প লাগে না, কিন্তু আপনি যদি আমার এই কথাগুলো মনে রাখেন তাহলে আপনার জাবেদা লাগবে না। মনে রাখবেন, অবচয়ের হ্যাঁ কোনো সম্পদের খতিয়ান করতে গেলে প্রথম বছর নগদান হিসাব লিখব, তারপরে যত বছরের আমার মেশিন হিসাব চাইবে তত বছর কি লিখব? ব্যালেন্স বিডি, ব্যালেন্সের ঘরে টাকা, ব্যালেন্স বিডি, ব্যালেন্সের ঘরে টাকা, হয়ে গেল। এটা হচ্ছে সম্পদের খতিয়ান। এরপর অবচয়ের খতিয়ান করতে গেলে অবচয়ের সাথে 2টা হিসাবের সম্পর্ক। কয়টা হিসাবের সম্পর্ক? 2টা। 1 পুঞ্জীবিত অবচয়ের, 2 কি বলে? আয় বিবরণীর।
কারণ আমরা অবচয় জাবেদা যখন করতে গেছি প্রথমে অবচয় খরচের জাবেদা কি দেখাইছিলাম? অবচয় খরচ ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। আবার আয় বিবরণী ডেবিট, অবচয় খরচ ক্রেডিট। তাহলে আমি বলতে পারি যে অবচয়ের সাথে দুইটা হিসাবে সম্পর্ক, এক পুঞ্জীবিত অবচয়ের, দুই আয় বিবরণীর। ক্লিয়ার? তাহলে প্রথমে আসে না যত বছর চাইবে এই যে দেখেন টাকা পরে লিখবো, আমরা কি করব? ওই দুইটা জিনিস সবসময় লিখে দিব, লিখবো 2020। হ্যাঁ, কখনোই আর জানুয়ারি লিখবো না, সবসময় ডিসেম্বর। কি লিখবো? ডিসেম্বর 31। কার কার জিনিস সম্পর্ক স্যার? অবচয় সঞ্চিতির সাথে। আবার অবচয় সঞ্চিতির সাথে কার সম্পর্ক? শুধু একটা জিনিসের, অবচয় খরচ। অবচয়ের সাথে সম্পর্ক দুইটা জিনিসের, একটা হচ্ছে অবচয় সঞ্চিতি, আর হচ্ছে আয় বিবরণী। আর পুঞ্জীবিত অবচয়ের সাথে একটা জিনিসের সম্পর্ক বা একটা হিসাবের সম্পর্ক, সেটা হচ্ছে অবচয়। সেটা হচ্ছে কি? অবচয়। তাহলে আপনি লেখেন, প্রথমে কি লিখবেন? আপনি লিখবেন হ্যাঁ অবচয় খরচ হিসাব। আচ্ছা, কত টাকা স্যার? কোন দিকে? পুঞ্জীবিত অবচয় কোন দিকে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে ট্রান্সফার করেন। অবচয় সঞ্চিতির সাথে কার সম্পর্ক? অবচয়। সেটা হচ্ছে কি? ক্রেডিট পাশে কেন লিখছি? কারণ পুঞ্জীবিত অবচয় এটা হচ্ছে ক্রেডিট পাশে থাকে। এটা কোন পাশে থাকে? দেখেন ক্রেডিট পাশে আছে, তাই ক্রেডিট পাশে টাকা বসাই, ক্রেডিট পাশে ট্রান্সফার করছি। ক্লিয়ার? আচ্ছা, এরপর 2021 সাল কি লিখবো? 2021 সাল ডিসেম্বর। হ্যাঁ, ডিসেম্বর লাগবে। এখানে হচ্ছে এই ব্যালেন্সটাকে আমি আবার এই ব্যালেন্স নিয়ে আবার দেখেন পুঞ্জীবিত অবচয় প্রত্যেক বছর যোগ হয়। প্রত্যেক বছর কি হয়? যোগ হয়। তাহলে আমরা এখানে আগে লিখবো জানুয়ারি 1 ব্যালেন্স বিডি। এই 60,000 টাকাকে আমি এখানে দেখাবো আগে, 60,000 দেখছি স্যার। তারপরে আবার সেম ডিসেম্বর 31 অবচয় খরচ। আচ্ছা, কত টাকা? আবার 60,000। তাহলে এই 60,000 আর এই 60,000 যোগ করলে কত হয়? এই দেখেন ক্রেডিট পাশে ক্রেডিট কী হয় স্যার? যোগ হয় না? তাহলে এই 60,000 আর এই 60,000, এই 60,000 হচ্ছে 2021 সালের। আর এই 60,000-এর ব্যালেন্সটা কত? এটা কত সালের ছিল? 2020 সালের ব্যালেন্সটা আমি 2021 সালে নিয়ে শুরু করছি। স্যার ভালো করে বুঝেন, 2020 সালে আমার পুঞ্জীবিত অবচয় কত ছিল? 60,000। আচ্ছা, এরপরে 2021 সালে কি আবার অবচয় হয়েছে না? তাহলে আগের বছরের অবচয়ের সাথে এই বছরের অবচয় আমি যোগ করব না স্যার? পুঞ্জি মানে কি? প্রত্যেক বছরের অবচয়গুলো যোগ করব আমি, প্রত্যেক বছরের অবচয়গুলো যোগ করব। তাহলে দেখেন, তাহলে এই ব্যালেন্সটা হচ্ছে আগের বছরের, আর নতুন বছরের অবচয় কত? তাহলে এই 60,000 আর এই 60,000 যোগ করলে কত হইব? বুঝছেন স্যার? আচ্ছা, এরপরে চলে আসি 2022 সাল জানুয়ারি 1 কি লিখবো? কি লিখবো স্যার? ব্যালেন্স বিডি। কত টাকা? এই 1,20,000 টাকা নিয়ে আমি আবার শুরু করব। ওকে, তারপর আবার কি হইব? ডিসেম্বর 31 কি লিখবো? কত টাকা? 60,000। তাহলে এই 60,000 টাকা আবার কি হবে? 1,20,000 টাকার সাথে যোগ হবে। কত হবে তাহলে? স্যার আপনারা কি বুঝছেন সবাই? আপনারা সবাই কি বুঝছেন? সবাই কি বুঝছেন? আমি কি আরেকবার বলবো? আচ্ছা, আমি আরেকবার বলি আপনাদের হেল্প করার জন্য। দেখেন, অবচয় সঞ্চিতির সাথে একটা হিসাবের সম্পর্ক, সেটা কার? অবচয়ের। তাহলে আমি প্রথমে 2020 সালে লিখলাম অবচয় হিসাব, ক্রেডিট পাশে বসাবো কেন? কারণ অবচয় সঞ্চিতি হচ্ছে দায়, তাই ক্রেডিট পাশে বসাইছি, আর এটা ক্রেডিট পাশেও ট্রান্সফার করে দিলাম। এরপরে দেখেন এই ব্যালেন্সটাই আমি আবার 2021 সালে নিয়ে শুরু করব। কারণ আমরা জানি কি প্রত্যেক বছরের পুঞ্জীবিত অবচয় মানে কি? প্রত্যেক বছরের অবচয়গুলা পর্যায়ক্রমে যোগ হয়, পর্যায়ক্রমে যোগ হয়। তাহলে দেখেন এই ব্যালেন্সটাই আমি আবার নিয়ে শুরু করলাম 60,000 টাকা। তাহলে এরপরে আবার এই বছরের অবচয় লিখলাম, ক্রেডিট পাশে লিখলাম, ক্রেডিট যোগ হলো, তাহলে হয়ে গেল কত? আগের বছরের 60 আর এই বছরের অবচয় 60, 1,20,000। আচ্ছা, আবার সেম এই 1,20,000 টাকা 2021 সালে ব্যালেন্স নিয়ে শুরু করবো, ব্যালেন্স বিটি দিয়ে। আবার 2022 সালে হচ্ছে আমার ব্যালেন্স কী বলে, অবচয়ের ব্যালেন্সটা হচ্ছে 60,000। এই 60,000 টাকা এটা যোগ করলে কত হয়ে যাবে? 1,80,000। আচ্ছা, এরপর আমাদের ধরেন অবচয় হিসাবটা চাই নাই, কিন্তু আমরা এক্সট্রাভাবে করাই দিব যাতে করে আপনারা বেশি বেশি পারেন। ঠিক আছে? আচ্ছা, অবচয়ের সাথে জানি কার সম্পর্ক? দুইটা হিসাবের সম্পর্ক। কয়টা হিসাবের সম্পর্ক? দুইটা। একটা হচ্ছে পুঞ্জীবিত অবচয়,
আয় বিবরণী। তাহলে আমরা এই কথাটা না প্রত্যেক বছর লিখে ফেলবো 2020 হ্যাঁ ডিসেম্বর 31 কি লিখবো? অবশ্যই টাকা কত? এই দেখেন এখানে দুইটা হিসাব আছে না, তাহলে মনে রাখবেন প্রথমটা ডেবিট পরেরটা ক্রেডিট, প্রথমটা ডেবিট তাহলে প্রথমটা ডেবিট, এই যে ডেবিট পাশে কত লাগবে 60,000, এই লিখলাম 60,000, এটাকে ট্রান্সফার করে দিলাম 60,000। এরপরে পরেরটা ক্রেডিট 60,000। দেখেন তো ডেবিট ক্রেডিট কী হয়? বিয়োগ হয়, বিয়োগ হয়ে নীল হয়ে যায়, বিয়োগ হয়ে নীল হয়ে যায়। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা ক্রেডিট দিকে কেন হবে? আচ্ছা এই যে দেখেন এখন বলতে পারেন যে স্যার আপনি মুখস্থ বিদ্যা করলেন যে ডেবিট দিকে বসাইলেন আবার ডেবিট দিকে ট্রান্সফার করলেন আবার ক্রেডিট দিকে বসাইলেন। না, আপনি জাবেদায় যান, জাবেদায় গেলেই ক্লিয়ার হয়ে যাবেন। আমি আপনাকে শর্টকাট একটা পদ্ধতি দেখাইলাম। যদি অবচয় খরচ জাবেদা ছাড়া আপনি করতে চান তাহলে এভাবে করবেন যে অবচয়ের সাথে দুইটা হিসাবের সম্পর্ক, একটা হচ্ছে পুঞ্জীবিত অবচয়, একটা আয় বিবরণী। যত বছরের চাইবে প্রত্যেক বছর লিখে ফেলেন। দেখেন আমার 3 বছর চাইছে, আমি 3 বার লিখে ফেলছি, 1 বার 2 বার 3 বার। এরপর টাকা বসাবো কিভাবে? টাকা বসাবো একবার ডেবিট পাশে একবার ক্রেডিট পাশে। ডেবিট পাশে বসাইয়া ডেবিট দিকে ট্রান্সফার করব। তারপরে ক্রেডিট পাশে বসাবো, ক্রেডিট পাশে বসানোর পরে ট্রান্সফার করতে গিয়ে দেখে কি নীল হয়ে গেছে। কিভাবে? এটা ডেবিট আর এটা ক্রেডিট, তাহলে 60,000 টাকা থেকে 60,000 গেলে কত থাকে? নীল, কিছুই থাকে না। বুঝছি? আচ্ছা আবার সেম 2021 সালের টাকা কত? 60,000 ট্রান্সফার করবো কত? 60,000। আবার ক্রেডিট পাশে বসালাম 60,000, তাহলে কী হয়ে গেল? আবার 2022 সালে অবশ্যই টাকা কত? 60,000। ট্রান্সফার করবো কত? আবার আয় বিবরণী 60,000, তাহলে কিছুই থাকে না। আশা করি সবাই বুঝতে পারছেন স্যার, তাই না? সবাই বুঝতে পারছেন না? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যার মতো করে থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমরা আগামী ক্লাসে ক্রমহ্রাসমান পদ্ধতি শিখবো স্যার, ঠিক আছে? কেউ ক্লাসগুলো মিস করবেন না, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।